ডুরান্ড কাপের মাঝখানে আইএসএল নিয়ে বেশ কিছুদিন ধরেই অনেক আলোচনা চলছে এবং বেশ কিছু সিদ্ধান্তও জানা গেছে। যার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটা জানানো হয়েছে এআইএফএফ এর পক্ষ থেকে গতকাল রাতে, ইনফ্যাক্ট মধ্যরাতের কাছাকাছি বলাই ভালো। এবং এটা নিয়ে আলোচনা হওয়া দরকার, আজকের ভিডিও এটা নিয়ে আলোচনা হবে এবং পাশাপাশি অবশ্যই মোহনবাগান ইস্ট বেঙ্গলের প্রস্তুতি, ডুরান্ড কাপের ইস্ট বেঙ্গলের এএফসির প্রস্তুতি, দল বদল, এই সমস্ত ব্যাপারগুলো তো থাকছেই। শুরুটা অবশ্যই এই আইএসএল সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দিয়েই করব। গতকাল রাত্রে এআইএফএফ এর পক্ষ থেকে এটা অফিসিয়ালি জানিয়ে দেওয়া হলো যে নেক্সট সিজন অর্থাৎ 2026-27 যে আইএসএল হতে চলেছে, সেই আইএসএল হবে 13টা দল নিয়ে। অর্থাৎ আইএসএল এ দলের সংখ্যা কমলো। কেন কমলো? কারণ এই বছর ইন্ডিয়ান ফুটবল লিগ চ্যাম্পিয়ন হয়ে, অর্থাৎ আই লিগ যেটা আগে ছিল সেটা চ্যাম্পিয়ন হয়ে, যে ডায়মন্ড হারবার এফসি আইএসএল এ প্রমোট হয়েছিল, তাদেরকে এবারের আইএসএল এ খেলতে দেওয়া হচ্ছে না বা তারা খেলছে না। তার কারণ তারা তাদের যে ধার্য পার্টিসিপেশন ফি ছিল আইএসএল এ খেলার জন্য, যেটা এবার ঠিক করা হয়েছিল যে প্রত্যেকটা ক্লাব 1,10,00,000 টাকা করে দেবে, সেই টাকাটা নির্দিষ্ট সময়ের মধ্যে দিতে পারেনি। তাদের প্রথম কিস্তির টাকাটা ব্যালেন্স করা হয়েছিল তাদের এই আইএফএল চ্যাম্পিয়নশিপের যে টাকা, অর্থাৎ যে পুরস্কার মূল্য, সেখান থেকে ব্যালেন্স করে দেওয়া হয়েছিল। কিন্তু বাকি যে দ্বিতীয় কিস্তির টাকাটা ছিল সেটার জন্য তারা একটা সময় চেয়েছিল, খুব কম একটা সময়সীমা তাদেরকে বাড়িয়ে দেওয়া হয়েছিল, কিন্তু সেই সময়সীমার মধ্যেও যেহেতু তারা বাকি টাকাটা অর্থাৎ দ্বিতীয় কিস্তির টাকাটা দিতে পারেনি, তো ফাইনাল ডিসিশন হয়ে গেছে যে ডায়মন্ড হারবার এফসি এবার খেলছে না এবং একটা দলকে কমিয়ে দিয়েই আইএসএল খেলা হবে। 13টা দল নিয়ে আইএসএল হবে, আগে যেমন সিদ্ধান্ত হয়েছিল। ইনফ্যাক্ট আগে যে ডেটটা বলা হয়েছিল সেই ডেটে তো হচ্ছে না, পিছোচ্ছে। ডেট যদিও এখনো কনফার্ম করে কিছু বলা হয়নি, বাট পিছিয়ে যাচ্ছে এটা মোটামুটি কনফার্ম। এর পাশাপাশি এটাও জানিয়েছে যে এর ফলে তাদের সুবিধে হবে নতুন করে ফিক্সচার মানাতে এবং বাকি যাবতীয় সিদ্ধান্ত নিতে, এবং যেরকম ভাবে আইএসএল আগে হোম অ্যান্ড অ্যাওয়ে বেসিসে হয়ে এসেছে সেইভাবেই হোম অ্যান্ড অ্যাওয়ে বেসিসে 13টা দল আইএসএল খেলবে। এই সিদ্ধান্তটাকে অনেকেই স্বাগত জানিয়েছেন। কিন্তু এখানে অবশ্যই প্রশ্ন ওঠে যে এআইএফএফ এর এই সিদ্ধান্তটা কতটা নৈতিক সিদ্ধান্ত। তার প্রথম কারণ, এবারের আইএসএল রান করার কথা ক্লাব জোটে, ম্যাক্সিমাম শেয়ার যেমন তাদের হাতে রয়েছে, পুরো দায়িত্বটাই, অধিকাংশ দায়িত্বটাই তাদের হাতে রয়েছে। কিভাবে লিগটা চলবে, তার টাকা কোথা থেকে আসবে, কোথায় লিগ দেখানো হবে, এই সমস্ত কিছু ব্যবস্থাপনার দায়িত্বে থাকছে ক্লাবগুলো। ম্যাচ আয়োজনের দায়িত্বে তো তারা আগে থেকেই ছিল, তারা করবে এই যাবতীয় বিষয়বস্তু। কিন্তু সেখানে কোন টিম খেলবে এবং কোন টিম খেলবে না, সেই সিদ্ধান্ত কিন্তু আসছে এআইএফএফ এর পক্ষ থেকে, এআইএফএফ নিচ্ছে। এটা কিন্তু একটা বড় প্রশ্নের জায়গা। সব থেকে বড় ব্যাপার, যেভাবে জামশেদপুর এফসির লাইসেন্স চলে গেল চার্চিল ব্রাদার্স এর হাতে মাত্র 100 টাকার বিনিময়ে, সেটা যেমন একটা প্রশ্ন চিহ্ন, ঠিক তেমনই এটাও একটা ব্যাপার যে ডায়মন্ড হারবার এফসি যদি সত্যি না খেলতে পারে, তাহলে কি আইএফএল এর সেকেন্ড পজিশন যারা হোল্ড করছিল তাদের কাছে এইটা খেলার প্রস্তাব যেত না নিয়ম মতো? অতীতে তো আমরা এরকমই দেখেছি। তৃতীয় একটা গুরুত্বপূর্ণ বিষয়, গতবারের একটা ভাঙা লিগ, সেখান থেকে রেলিগেট হয়েছে মোহামেডান স্পোর্টিং, এবং তাদের রেলিগেশনটা আদৌ বৈধ কিনা সেটা নিয়ে কোর্টে মামলা চলছে। অর্থাৎ এখনো পর্যন্ত কোর্ট এ ব্যাপারে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত দেয়নি এবং এই মামলাটা রেজিস্টার রয়েছে। ডেফিনেটলি মামলাটার মেরিট আছে, সেই জন্যই রেজিস্টার হয়েছে কোর্টে। এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে ক্লাব জোট পরিচালিত আইএসএল এ হঠাৎ করে টিমের সংখ্যা কমে গেল এআইএফএফ এর সিদ্ধান্ত অনুযায়ী এবং পার্টিসিপেশন ফি না দিতে পারার জন্য। সব মিলিয়ে এই বিষয়বস্তুটা কতটা নৈতিক এবং কতটা স্বাভাবিক বলে মনে হচ্ছে? জামশেদপুর এফসির প্রসঙ্গেই যদি আসি, জামশেদপুর এফসি নাম তুলে নিল, সেখানেও এই পার্টিসিপেশন ফির ইস্যু ছিল এবং তারপরেই দেখা গেল চার্চিল ব্রাদার্স তাদের লাইসেন্স হোল্ড করছে। এবং আমরা প্রত্যেকে জানি যে গত বছর থেকে চার্চিল ব্রাদার্স কতটা আইএসএল খেলার জন্য ইগার, এবং যেন তেন প্রকারণেও আইএসএল এর ঢোকাটা তাদের একমাত্র লক্ষ্য, এবং সেটার জন্য তারা বিভিন্নভাবে বহুদিন থেকে এআইএফএফ এর উপর প্রেশার ক্রিয়েট করছে, নরমে গরমে সব দিক থেকে। এআইএফএফ এর জন্য দায় হয়ে দাঁড়িয়েছিল চার্চিল ব্রাদার্সকে আইএসএল এ আনা। এবং যাই হোক, জামশেদপুর এফসি এরকম হঠাৎ করে নাম তুলে নেওয়া একটা সুবর্ণ সুযোগ হয়েও গেল এবং এনি হাউ তাদের কাছে লাইসেন্স চলে গেল। সত্যি কি জামশেদপুরের মতো একটা টিমের লাইসেন্স প্রপার অর্থ দিয়ে কিনতে কোনো ইনভেস্টার রাজি ছিল না? আমি জানি না পরিস্থিতি কি। এটা যেমন একটা প্রশ্ন। যাই হোক, চার্চিল ব্রাদার্স এলো, ভালো কথা, একটা অনেক দিনের টিম, তারা ফুটবলের সঙ্গে অনেকদিন রয়েছে, একটা প্রেস্টিজের জায়গা ডেফিনেটলি রয়েছে। কিন্তু তার পাশাপাশি বাকি দুটো ইস্যু কি হলো? আই মিন, যদি ডায়মন্ড হারবার এফসি সত্যি খেলতে না পারে, আমরা জানি এর সাথে আমাদের রাজ্যে পালা বদলের একটা সম্পর্ক রয়েছে এবং ক্ষমতার হাত বদল হলে
সেখানে আর্থিক টানাপোড়েন এই ইস্যুগুলো ডেফিনেটলি রয়েছে, যেগুলো হয়তো খুব বেশি লিখিত হয় না, কিন্তু প্রত্যেকেই জানে, ওপেন সিক্রেট এগুলো। কিন্তু তার জায়গায় যে দ্বিতীয় স্থানে ছিল তার কাছে তো প্রস্তাব যাওয়ার কথা, সত্যি কি সেই সময়টা নেই? দ্বিতীয় ব্যাপার যেটা বললাম যে মোহামেডান স্পোর্টিং কে বিষয়ে যদি এখনই কোর্ট কোনো ডিসিশন দেয় এই নেক্সট আইএসএল শুরু হওয়ার আগে, তখন কি হবে? তাহলে কি আবার নতুন করে ফিক্সার তৈরি হবে, নতুন করে ভাবনা চিন্তা শুরু হবে? কেউ জানে না। ঠিক যেভাবে এআইএফএফ এর কোনো কাজেরই ব্যাখ্যা পাওয়া যায় না, এবং কিভাবে এআইএফএফ চলছে, আমাদের ফুটবলটা ঠিক কি কি নিয়ম অনুযায়ী চলে তার পরিষ্কার ধারণা আমাদের কাছে থাকে না, ঠিক সেরকম ভাবেই এই ঘটনাটাও ঘটে গেল। এবং ঠিক কি নিয়মে আইএসএল এ খেলা যায় বা আইএসএল এ আসতে গেলে ঠিক কোন পথে আসতে হয়, আর আইএসএল থেকে সরে যাওয়ার জন্য ঠিক কি কারণ লাগে, এটাও পরিষ্কার না। জামশেদপুর কেন সরে গেল যেমন পরিষ্কার না, ঠিক সেরকমই ডায়মন্ড হারবারকে আরেকটু বেশি সময় কেন দেওয়া গেল না, সেটাও পরিষ্কার না। ভাঙা আইএসএল থেকে কেন মোহামেডানকে রেলিগেট করা হচ্ছে যখন টিমের সংখ্যা কমে যাচ্ছে, তখন এগুলো কোনোটাই পরিষ্কার হয় না। যাই হোক, এআইএফএফ এর কাজ এরকমই, এবং ওই যে বললাম অনেকে আবার এটাকে স্বাগতও জানিয়েছে, কিন্তু নৈতিকতার দিক থেকে এটা যে খুব একটা সঠিক সিদ্ধান্ত নয়, এ বিষয়ে আমার মনে হয় অনেকেই একমত হবেন। এবং জানি না, এআইএফএফ এর ইলেকশন রয়েছে এবছরের শেষে, সেই ইলেকশনকে কেন্দ্র করে এই সমস্ত ভাবনাগুলো ঘুরপাক কাটছে কিনা, এগুলো তো পরবর্তীকালে যখন এক এক করে ছবিটা পরিষ্কার হবে তখন আমরা বুঝতে পারবো। বাট হ্যাঁ, জড়িয়ে তো ডেফিনেটলি সবকিছুই রয়েছে। ঠিক যেরকম এই মুহূর্তে আমরা সবাই আইএসএল এর থেকেও বেশি উত্তেজিত হয়ে পড়েছি ব্রাজিল ভার্সেস ইন্ডিয়া ম্যাচ নিয়ে। আজকেই তো কলকাতায় ব্রাজিল থেকে প্রতিনিধিরা এসেছেন, যে সমস্ত জায়গায় ব্রাজিল টিমটা যাবে, তারা যেখানে খেলবে, যেখানে প্র্যাকটিস করবে, যেখানে থাকবে, বা যা যা আইটেনারি রয়েছে প্রোগ্রামে, সেই সমস্ত জায়গাগুলো তারা পরিদর্শন করবে, যার মধ্যে অবশ্যই সিকিউরিটি চেকের ব্যাপারও রয়েছে। কিন্তু এগুলো তো প্রোটোকল, এবং নিশ্চয়ই খুব ভালো খবর, ব্রাজিল ভারতে খেলতে আসছে, ভারত ব্রাজিলের সঙ্গে খেলবে, কিন্তু কিসের বিনিময়ে আর এখান থেকে ঠিক কি আসবে, এটার তো আলাদা আলোচ্য বিষয়বস্তু। কারণ এখানে প্রত্যেকের নিজের নিজের মতামত রয়েছে, বাট কেউ যদি মনে করে এতে ভারতের ফুটবল উৎসাহিত হবে, নতুন জেনারেশন উৎসাহিত হবে, এটা না ভাবাই ভালো। কারণ সেটা করতে গেলে স্কুলগুলোকে ফ্রিতে তাহলে এই ম্যাচটা দেখাতে হয়। ফ্রিতে ম্যাচ দেখাবার জন্য ব্রাজিলকে এআইএফএফ নিয়ে আসছে, এতটা দুরাশা আমার অন্তত নেই। এনিওয়ে, এটা অন্য বিষয়বস্তু, বাট এই মুহূর্তে ব্রাজিল ম্যাচ নিয়ে চলছে ভারতে। আইএসএল এর ভবিষ্যৎ জানা নেই, এভাবেই জোড়াতালি দিয়েও সেটাও চলছে। মিনওয়াইল যেটা বড় বিষয় হয়ে দাঁড়াচ্ছে জামশেদপুরের এই সরে যাওয়ার ফলে, জামশেদপুরের যে ফুটবলাররা রয়েছে তাদের কি হবে? এটা অনেকদিন থেকেই প্রশ্ন। চার্চিল কি তাদেরকে সমেত নেবে? যেটুকু শুনতে পাচ্ছি যে জামশেদপুরের অধিকাংশ ফুটবলারই কিন্তু চার্চিলে ইনক্লুড হতে খুব বেশি আগ্রহী নয়। তার একটা বড় কারণ রয়েছে, জামশেদপুর দীর্ঘদিন একটা দল ধরে রেখেছে, এবং তার মধ্যে তাদের একাডেমি অর্থাৎ টিএফ এর বহু ফুটবলার ছিল যারা অত্যন্ত প্রমিজিং, অত্যন্ত ভালো ফুটবলার। তাদেরকে অনেকদিন থেকেই বহু টিম দলে নিতে চেয়েছে। আজ যখন তারা টিম হাত বদল হচ্ছে এবং তাদেরকে দলে নেওয়ার সুযোগ থাকছে, তো তাদের কাছে প্রস্তাব আসছে স্বাভাবিকভাবেই। এবং যেটা শুনতে পাচ্ছি যে অধিকাংশ ফুটবলারই, প্রায় 11-12 জন ফুটবলার কিন্তু একটা এনওসির জন্য আবেদন করতে চলেছে। এটাও শুনলাম, দল বদলের প্রসঙ্গে ঢুকেই যাই যখন এই প্রসঙ্গটা এলো, যে নিখিল বার্লা, মোহাম্মদ সানান, এই দুজন ফুটবলারকে কিন্তু অনেকেই টার্গেট করেছিল, বাট ইস্ট বেঙ্গলের সঙ্গে কিন্তু অনেক দূর কথা এগিয়েছে। ইস্ট বেঙ্গল খুব কিন এই দুজন ফুটবলারকে নিতে, এবং সত্যি যদি এই দুজন ফুটবলারকে সাইন করাতে পারে, এটা একটা দারুণ সাইনিং হবে। কারণ এই দুটি ফুটবলার গত কয়েকটা আইএসএল জুড়ে এবং যে কোনো টুর্নামেন্টেই ভীষণভাবে নজর কেড়েছে, এবং অবশ্যই কলকাতার দুই প্রধানের জন্য বারবার মাথা ব্যথার কারণ হয়েছে। তো এই দুজন ফুটবলারকে তো ইস্টবেঙ্গল টার্গেট করেছে শুনেছি, বাকি ফুটবলারদের কাছেও কিন্তু প্রস্তাব রয়েছে, স্বদেশি হোক বা বিদেশি। তো সেক্ষেত্রে তারা সবাই যে খুব চার্চিলের হয়ে খেলতে আগ্রহী এমনটা নয়, কারণ চার্চিল ম্যানেজমেন্ট সম্পর্কে তারা যে খুব বেশি জানে এমনটা নয়। গোয়ার থেকে টিমটা খেলবে বা প্রসিড করবে, সেটাও তাদের একটা কনসার্ন ইস্যু হতেই পারে। নানান কারণে সব ফুটবলাররাই যে জামশেদপুরের চার্চিলের জার্সি গায়ে খেলবে এমনটা কিন্তু হচ্ছে না, এবং তারা আবেদন করতে চলেছে এনওসির জন্য, এমনটাই শোনা যাচ্ছে। এটা মোটামুটি আলোচনা হচ্ছেই চারিদিকে এই বিষয়টা নিয়ে। এবং জামশেদপুরের ফুটবলারদের মধ্যে অনেককেই যদি মোহনবাগান ইস্ট বেঙ্গলে দেখি এই দুই প্রধানে, তাহলে একেবারেই চমকাবার প্রশ্নই নেই। কারণ মোহনবাগান ইস্ট বেঙ্গলও জামশেদপুরের একাধিক ফুটবলারকে এর আগেও টার্গেট করেছে, এবং অবশ্যই দল বদলে কারুরই এখনো পর্যন্ত টিম পুরোপুরি তৈরি হয়নি, অন্তত ডুরান্ড কাপে। সেটা তো দেখে পরিষ্কার বোঝাই যাচ্ছে। ডুরান্ড প্রসঙ্গে বলতে গেলে, ইস্ট বেঙ্গল কিন্তু ভীষণভাবে চাইছে ডুরান্ড ফাইনালের আগে ইফিয়ংকে উড়িয়ে আনতে। ইস্ট বেঙ্গলে গোল করার লোক নেই, এটা খুব বারবারই স্পষ্ট হয়ে যাচ্ছে। যে কারণে এত সুযোগ তৈরি হোক, কিন্তু গতকালের ম্যাচটাও যদি দেখি আমরা, অনেক সমস্যা হয়েছে, এবং ফাইনালি তাদেরকে টাই ব্রেকারে গিয়ে জিততে হয়েছে। তো গোল করার লোক লাগবে, ইফিয়ংকে তারা খুব দ্রুত উড়িয়ে
আনাবার চেষ্টা করছে। হয়তো সব ঠিকঠাক থাকলে ভিসার জন্য আবেদনও করে দেওয়া হয়েছে। অন্ততপক্ষে শুক্রবারের মধ্যে তারা নিয়ে আসতে চেষ্টা করছে। যদি এনেও নামিয়ে দেওয়া যায়। কারণ ডুরান্ড কাপের মঞ্চে আমরা এটা দেখেছি যে সকালবেলা প্লেয়ার এসে বিকেলবেলা খেলতে নেমেছে। এটা হয় ডুরান্ডে। সেটা প্রসিডিওরও করা যায়। তো সেই জায়গা থেকে একটা চেষ্টা রয়েছে ইফিয়ংকে যদি ফাইনাল ম্যাচের আগে অন্ততপক্ষে খেলানো যায়। ইস্টবেঙ্গল সেই চেষ্টাটা করছে। কারণ ইফিয়ং তো এটা জানিয়েছিল যে সে নিজেকে ফিট রেখেছে খেলার জন্য। এবং সত্যি খুব তাড়াতাড়ি এবার ফুল ফ্রেজে শুধু ডুরান্ড কাপ না, ইস্টবেঙ্গলকে এটা নিয়ে ভাবতেও হবে, শুরু করেও দিতে হবে। তার একটা বড় কারণ হচ্ছে ইস্টবেঙ্গলের কিন্তু আইএসএল এর আগেই এএফসির ম্যাচগুলো খেলতে হবে। এসিএল 2 এর যে ম্যাচগুলো রয়েছে সেই ম্যাচগুলো তাদের ঢুকে পড়তে হবে। কারণ ইস্টবেঙ্গলের এসিএল 2 এর ফার্স্ট ম্যাচ খেলতে হবে 16ই সেপ্টেম্বর। কাজেই আইএসএল তো শুরু হবে অক্টোবরের পর। এসিএল এর পরপর বেশ কয়েকটা ম্যাচ খেলতে হবে তাদেরকে। ইনফ্যাক্ট অক্টোবর নভেম্বরে তো দুখানা ম্যাচ খেলতে হবে। সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যেই মূলত ম্যাচগুলো রয়েছে। 16ই সেপ্টেম্বর আল হুসেনের সঙ্গে খেলবে অ্যাওয়ে ম্যাচ, এবং 13ই অক্টোবর আবার হোম ম্যাচ রয়েছে আল শোরতার বিরুদ্ধে। 27শে অক্টোবর আল সিবের সাথে অ্যাওয়ে ম্যাচ, আল সিবের সাথে আবার হোম ম্যাচ রয়েছে 3rd নভেম্বর। 24শে নভেম্বর আল হুসেনের সঙ্গে হোম ম্যাচ কলকাতায় খেলা। আর 8ই ডিসেম্বর আল শোরতার সাথে অ্যাওয়ে ম্যাচ খেলবে ইস্টবেঙ্গল। তো তাদের একদম টাইট স্কেডিউল। অর্থাৎ আইএসএল এর ফার্স্ট লেগের মধ্যে তাদের এসিএল 2 এর প্রিলিমিনারি পর্যায়ে, অর্থাৎ প্রথম যে পর্যায়টা তারা খেলবে সেই খেলা কিন্তু হয়ে যাবে। কাজে ইস্টবেঙ্গলের হাতে সত্যিই সময় কম। কারণ তাদের আইএসএল নয়, তারও আগে খেলার জন্য প্রস্তুতি নিতে হবে। এবং এই যে ব্রাজিল ম্যাচ, কেপ ভার্দে ম্যাচ যদি হয়, তার জন্য ন্যাশনাল টিমে প্লেয়ারও ছাড়তে হবে। কাজে এই সব কিছু মাথায় নিয়ে ইমিডিয়েটলি যে অন্ততপক্ষে যে কজন ফুটবলারকে সই করানো হয়েছে তাদের সবাইকে নিয়ে এবার প্র্যাকটিসে নেমে পড়তে হবে। শুধুমাত্র ডুরান্ড ফাইনাল নয়, ডুরান্ড ফাইনালের পরেও ইস্টবেঙ্গলের পক্ষে আর কোনো রকম রেস্ট নেওয়া বা কোনো গ্যাপ দেওয়ার জায়গা খুব বেশি থাকবে না। তবে সবকিছুর আগে ডুরান্ড ফাইনালের দিকেই নজর থাকবে প্রত্যেকের। তারপর বাকি সবকিছুর প্রসেস। এবার দেখা যাক এই সমস্ত কিছু জটিলতা কোন জায়গায় গিয়ে থামে। তার কারণ আইএসএল, এই 13 দলের আইএসএল এর সিদ্ধান্ত, এটাও কতটা স্ট্যাটিক আর কতটা নড়বড়ে, ভালনারেবল, সেটার উত্তরও কিন্তু সময় দেবে। আজকের ভিডিও এই পর্যন্ত, এগুলোই বলার ছিল। ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল অল স্পোর্ট টিভিকে।